এই ঘটনাটি আমার সাথে তখন ঘটে যখন আমি একটা পিৎজা শপে কাজ করতাম। আমি আমাদের শহরে একটা পিৎজা শপে ডেলিভারি বয়ের কাজ করতাম। সেই রাতে আমার সাথে আমার বসও ডিউটিতে ছিল। যেহেতু তখন রাত অনেক হয়েছিল, তাই বাকি সব যারা কাজ করত তাদের ছুটি হয়ে গেছিল বললেই চলে। এরই মধ্যে আমার বস আমাকে একটা ডেলিভারির জন্য বলে। আমার বস আমাকে ঠিকানাটা ভালোভাবে বুঝিয়ে দেয় আর বলে আমাকে সেখানে একটা পিৎজা ডেলিভারি দিতে। আমার বস আমাকে ফোনে গুগল ম্যাপ লোকেশন পাঠিয়ে দেয়। এরপর আমি পিৎজাটা নিয়ে আমাদের গাড়ির দিকে যাই। এই ডেলিভারিটাও রোজকার মতনই নর্মাল ডেলিভারি ছিল। আসলে দূরে কোথাও ডেলিভারি দিতে হলে আমি সেই ক্ষেত্রে গাড়িতে করেই যাতায়াত করি। আমি গাড়ি চালাতে চালাতে প্রায় অনেক দূরই চলে আসলাম, কিন্তু সেই বাড়ির লোকেশনটা আমি খুঁজে পাচ্ছিলাম না। তাই আমি ফোনে সেই গুগল ম্যাপের লোকেশনটা চেক করছিলাম, তবুও আমি লোকেশনটা খুঁজে পাচ্ছিলাম না। আমার বস আমাকে অ্যাড্রেসের সাথে সাথে ফোন নাম্বারও দিয়েছিল, তাই আমি কাস্টমারের সেই নাম্বারটিতে কল করলাম। বেশ কিছুক্ষণ রিং হওয়ার পরে ওপাশ থেকে একজন কল রিসিভ করলো। যে লোকটা কল রিসিভ করেছিল তার গলার আওয়াজটা খুবই ভারী আর খুবই শান্ত প্রকৃতির ছিল। আমি তাকে বললাম, স্যার আপনি একটা পিৎজা অর্ডার দিয়েছিলেন, কিন্তু আমি আপনার বাড়ির লোকেশনটা খুঁজে পাচ্ছি না। দয়া করে যদি আপনি আপনার লোকেশনটা বলে দেন তাহলে আমার খুঁজতে সুবিধা হবে। তখন লোকটা আমাকে তার বাড়ির লোকেশনটা বলল। আমি তার সেই লোকেশন ধরে এবার গাড়ি চালাতে লাগলাম, আর আমি খুব সহজেই তার বাড়ির সামনেও পৌঁছে গেলাম। তার বাড়িটা একটা ফাঁকা নির্জন জায়গায় ছিল আর শহর থেকে অনেকটা ভেতরের দিকে, যার কারণে আমি গুগল ম্যাপে তার বাড়ির লোকেশনটা খুঁজে পাচ্ছিলাম না। এবার আমি গাড়ি থেকে নেমে পিৎজাটা হাতে নিয়ে ডোরবেল বাজিয়ে তার দরজার সামনে অপেক্ষা করতে লাগলাম। বেশ কিছুক্ষণ পর একজন লোক দরজাটা খুলল। যদিও আমি তার পুরো মুখটা দেখতে পাচ্ছিলাম না, কারণ সে তার একটা চোখই মাত্র বের করেছিল। সে তার একটি চোখ দিয়ে আমার দিকে তাকিয়েছিল, সে তার পুরো মুখটা বের করেনি। আমি তখন তাকে বললাম, স্যার আপনার পিৎজা। সে উত্তর দিল, ও হ্যাঁ পিৎজা। এটা বলে সে বেশ কিছুক্ষণ চুপ করে সেখানেই দাঁড়িয়ে থাকলো। আমিও চুপ করেছিলাম। খুব একটা অদ্ভুত ধরনের নিস্তব্ধতা সেখানে তৈরি হলো, যেই নিস্তব্ধতা আমার একদমই ভালো লাগছিল না। আমি বুঝতে পারছিলাম না কি বলবো। তাই আমি তাকে বললাম, স্যার আপনি ক্যাশ দেবেন নাকি অনলাইন পেমেন্ট করবেন? সে ভারী ভারী গলায় আমাকে বলল যে আমি ক্যাশেই পেমেন্ট করব, তুমি এখানে একটু দাঁড়াও, আমি ক্যাশটা নিয়ে আসি। এই বলে সে ভেতরের দিকে চলে গেল। এবার আমি তার গলার আওয়াজটা পুরোপুরি বুঝতে পারছিলাম যে ফোনে যেই লোকটা কথা বলেছিল সেই লোকটার ভয়েস এটাই। তার ভয়েসটা খুবই ভারী ছিল, যেন মনে হচ্ছিল অনেক গভীর থেকে আওয়াজটা বার হচ্ছে। এবার বেশ কিছুক্ষণ অপেক্ষা করেও যখন সে আসলো না, তখন আমি তার ঘরের মধ্যে ঢুকলাম। ঘরের মধ্যে ঢুকে দেখলাম ঘরটা বেশ অগোছালো ছিল, চারিদিকে সব পচা খাবার দাবার ছড়ানো ছিটানো ছিল। ঘরের জিনিসপত্রগুলোও বেশ পুরনো আর সব কিছুতেই ময়লা জমা। তার ঘরের মধ্যে অনেক পুরনো গান বাজছিল। তার ঘরের মধ্যেও বেশ কয়েকটা রুম ছিল। ঘরের মধ্যে থেকে একটা পচা লাশের মতো গন্ধ বেরোচ্ছিল। আমি বুঝতে পারছিলাম না যে এবার আমার কি করা উচিত। আমি তার জন্য বেশ কিছুক্ষণ ধরে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম। এরপর আমি তাকে আওয়াজ দিয়ে ডাকলাম, স্যার আপনি কি অনলাইন পেমেন্ট করবেন না ক্যাশেই পেমেন্ট করবেন? পেমেন্টটা যদি আপনি একটু তাড়াতাড়ি করেন তো আমার ভালো হয়। এরই মধ্যে তার ঘরের মধ্যে থেকে আওয়াজ এলো, আমি ক্যাশেই পেমেন্ট করব, কিন্তু তার আগে তুমি কি আমার কিচেনের মধ্যে একটু আমাকে সাহায্য করতে আসতে পারবে প্লিজ? লোকটা আমাকে তার কিচেনের মধ্যে ঢুকতে বলছিল। আর এরই মধ্যে আমার এটাও মনে পড়ে গেল যে আমাদের বস আমাদের আগে থেকেই বলে রেখেছে কোনো বিশেষ প্রয়োজন ছাড়া যেন আমরা কারোর ঘরের মধ্যে না ঢুকি। এটা ভেবেই আমি তার কিচেনের মধ্যে ঢুকতে চাইলাম না, কিন্তু এরই মধ্যে আবারও সেই আওয়াজটা এলো। তুমি কি একটু কিচেনের মধ্যে আমাকে সাহায্য করতে আসতে পারবে? লোকটা সেই ভারী ভারী আওয়াজে আমাকে তার কিচেনের মধ্যে বারবার যেতে বলছিল, কিন্তু আমি সেটাকে ইগনোর করছিলাম আর বাইরেই তার জন্য অপেক্ষা করছিলাম। কিন্তু এরই মধ্যে ওই লোকটাকে দেখে আমি অবাক হয়ে গেলাম। লোকটা দরজা খুলে বাইরে এসে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো। লোকটার মুখে কোনো কথাই ছিল না, শুধু আমাকেই দেখছিল। তার ঘরের মধ্যে থেকে অনেক পুরনো যুগের গান ভেসে আসছিল। লোকটা আমাকে কোনো কথা না বলেই সেখানে নাচ করতে শুরু করলো। সেই মুহূর্তটাতে আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না। সিচুয়েশনটা অনেকটা হাসির মনে হলেও সেটা মোটেও হাসির ছিল না।
এত রাতে ডেলিভারি দিতে এসে আমি যেই পরিস্থিতির সম্মুখীন হয়েছি সেটা শুনতে হাসির লাগলেও সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে সেটা মোটেও হাসির ছিল না। সেটা খুবই ভয়ানক পরিস্থিতি ছিল। আমি মনে মনে ভাবছিলাম, এটা কেমন বাড়িতে আমি ডেলিভারি দিতে আসলাম। জীবনে প্রথমবার এমন একটা পাগল লোকের বাড়ি আমি ডেলিভারি দিতে এসেছি। এরই মধ্যে ওই লোকটা আমাকে বলে উঠল, তোমাকে আমি অনেকক্ষণ ধরে ডাকছিলাম কিচেনের মধ্যে আসার জন্য, আমাকে একটু সাহায্য করার জন্য, কিন্তু তুমি আসলে না। এবার তুমি এখান থেকে পালাতে পারবে না। এবার সে একটা ছুরি বার করে আমাকে ইশারা করে ডাকতে লাগলো। আমি হাত থেকে পিৎজাটা ছুঁড়ে ফেলে দিয়ে ওখান থেকে বাইরে দৌড়ে পালালাম। আমি আর পিছন দিকে ফিরে তাকাইনি। আমি সাথে সাথে গাড়িটা স্টার্ট দিয়ে ওখান থেকে গাড়ি চালিয়ে যত দ্রুত সম্ভব পালিয়ে এলাম। আমি রাস্তায় আস্তে আস্তে আমার বসকে ফোন করে সবটা বললাম। আমার বস আমার সব কথা শুনে আমাকে বলল আমি যেন তাড়াতাড়ি পিৎজা শপে চলে আসি। এবার আমি কিছুটা বুঝতে লাগলাম যে লোকটার উদ্দেশ্য পিৎজা কেনা ছিল না। লোকটার উদ্দেশ্য ছিল কাউকেই শিকার বানানো, আর সে আমাকেই তার শিকার বানাতে চেয়েছিল। আমি দ্রুত গাড়ি চালিয়ে এবার পিৎজা শপেই চলে আসি, আর এসে আমার বসকে সব ঘটনা আবার বলি। আমার বস আমার ঘটনা সব শুনলো। আমি ভাবছিলাম হয়তো আমার বস আমার উপর রাগ করবে ডেলিভারিটা ঠিকমতো না পৌঁছানোর জন্য, কিন্তু আমার বস আমার উপর একটুও রাগ করেনি। আমার বস আমাকে এবং পিৎজা শপে আর যারা যারা ডেলিভারি বয়ের কাজ করে তাদের সবাইকে এটা ভালো করে বুঝিয়ে দিল আমরা যেন কোনো বিশেষ প্রয়োজন ছাড়া কারোর ঘরের মধ্যে প্রবেশ না করি। আর সেই দিনের ওই ঘটনার পর থেকে আমি আর কোনোদিনও ডেলিভারি করার সময় কারোর ঘরের মধ্যে প্রবেশ করিনি।